হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম নওশিন তাবাসসুম অহনা, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা 12 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এই চ্যাপ্টারটা গো থ্রু করবো। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড। তো পৃথিবীর সকল জীবেরই চারিত্রিক বৈশিষ্ট্য আছে। তুমি দেখতে একদম আন্টি আঙ্কেলের মতো, আঙ্কেল দেখতে তোমার দাদুর মতো, আন্টি দেখতে তোমার নানুর মতো। এই জিনিসটা কিসের মাধ্যমে হচ্ছে? বংশগতির মাধ্যমে হচ্ছে। অর্থাৎ পৃথিবীর যত জীব আছে তারা দেখা যাচ্ছে বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে। পিতামাতার বৈশিষ্ট্য পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়াকে আমরা বংশগতি বলছি। এই যে আমরা বংশগতি বলি না, বংশগতি জিনিসটা কি? পিতামাতার বৈশিষ্ট্য কি করতেছে? সন্তান সন্ততির মধ্যে আসতেছে। যে কোনো সংজ্ঞা মনে রাখার ক্ষেত্রে, আচ্ছা আমি একটা জিনিস সেদিন কোথায় জানি দিচ্ছি, আপনি বই পড়ান কেন? আচ্ছা আমি যদি তোমাকে বই বাদ দিয়ে অন্য যে কোনো জায়গা থেকে পড়াই, তোমার জন্য কি বেনিফিশিয়াল হবে? তোমার বইটা তোমার জন্য বানানো হয়েছে। এখন আমি ধরো 101টা স্লাইড আনলাম, লিখে পড়ালাম, কিন্তু তোমার বই তোমার মাথায় একদম পিকচার পারফেক্টভাবে থাকতে হবে যাতে তুমি এমসিকিউ সিকিউ সব কিছু ঠিকমতো পড়তে পারো। সো তোমার যদি মনে হয় যে না বই পড়বো না, তাহলে এই ক্লাসটা তোমার জন্য না আসলে। কারণ বই না পড়লে ভালো রেজাল্ট করা পসিবল না। মেইন বই খুব ভালো মতো পড়তে হবে। সো এটা নিয়ে হ্যাঁ আপু খালি বই পড়া এই সে, এটা নিয়ে যদি তোমার আসলে মাথা ব্যথা থাকে, তাহলে আই থিঙ্ক মেবি তোমার আসলে পড়ার চেয়ে অন্যান্য জিনিসের প্রতি ফোকাসটা বেশি। এই জন্য হয়তো এগুলো মাথায় আসতেছে। কারণ দিন শেষে যে ভালো মতো বইটা পড়ে তার এমসিকিউতেও ভালো মার্কস থাকে, সে বইটা অ্যানালাইজ করে। আমার মূল কাজ হচ্ছে তোমাকে টপিকটা বোঝানো, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা বোঝানো, যাতে তুমি পরীক্ষায় ঠিক মতো অ্যান্সার করে আসতে পারছো। এবং ক্লাস আমি আননেসেসারিলি 3 ঘন্টা 2 ঘন্টা করবো না। কারণ আমার মনে হয় যেই স্টুডেন্টের পড়াশোনার প্রতি ফোকাস আছে, যে নিজের পড়া নিয়ে ফোকাস, যে পরীক্ষায় ভালো করতে চায়, সে আচ্ছা স্লাইড দিল না কেন, এটা করলো না কেন, 2 ঘন্টার ক্লাস না কেন, 3 ঘন্টার ক্লাস না কেন, সে চাবে কম সময়ে আমার যাতে চ্যাপ্টারে যা কিছু আছে আমি বুঝতে পারি, এবং সেটা যাতে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটাও আমি বুঝতে পারি। কারণ আমার পরীক্ষাও ভালো করতে হবে, আমার যত কম সময়ে আমি সব ঠিক মতো বুঝতে পারি সেটা আমার মাথা ব্যথা হওয়া উচিত। এই জন্য আমি বই থেকেই সবসময় পড়াবো। এইটা নিয়ে কারো যদি কেন বই থেকে পড়াচ্ছে, কারণ আমি নিজেও এসএসসি দিয়ে আসছি, এইচএসসি দিয়ে আসছি, আমার ফ্রেন্ডরাও দিয়ে আসছে এবং আমার জুনিয়ররাও দিয়ে আসছে। সো আমি যাদেরকে দেখছি যারা পড়াশোনায় আসলেই ভালো করছে, তাদের আসলে এসব আননেসেসারি জিনিস নিয়ে মাথা ব্যথা কম ছিল। সো এই জন্য আমি বই থেকে পড়বো, কারণ বই থেকে পড়লে এমসিকিউ ঠিক মতো সর্টেড হয়, সিকিউ সর্টেড হয়, নিজের পড়া বোঝাটাও ঠিক মতো হয়। তো এই জন্য কারো যদি এটা নিয়ে মাথা ব্যথা থাকে, এই ক্লাসটা মাইট নট বি ফর ইউ। এই চ্যাপ্টারের উপর আরও অনেক ক্লাস আছে, তুমি দেখতে পারো, যেটা আননেসেসারিলি 3 ঘন্টা 4 ঘন্টাও হয়তো করা হতে পারে। আননেসেসারিলি বলবো না, অনেকের অনেক টাইম নিয়ে ক্লাস করাতে ভালো লাগে। আমার কাছে মনে হয় ক্লাস যত শর্টে আমি স্টুডেন্টকে বোঝাতে পারি, দ্যাট শুড বি আ ওয়েন। কারণ স্টুডেন্টের টাইম অনেক ভ্যালুয়েবল। তো পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সংজ্ঞা মনে রাখার ক্ষেত্রে মূল শব্দ মনে রাখবা। কি করবা? মূল শব্দগুলো মনে রাখবা। যেমন এখানে কি বলছে? পিতামাতার বৈশিষ্ট্য বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে, সেটাকে বংশগতি বলছে। এবং বংশগতির যে এই যে সকল বিষয় নিয়ে বংশগতির সম্বন্ধে বিশদ আলোচনা বিজ্ঞানের যে শাখায় করা হয়, সেটাকে আমরা জীববিজ্ঞানের যে শাখায় করা, সেটাকে আমরা বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলতেছি। এখন পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে কিভাবে যায়? বাতাসের মাধ্যমে যায়? নট রিয়েলি, এটা ডিএনএ আরএনএ এর মাধ্যমে যাচ্ছে। মূলত আমরা যদি উন্নত প্রাণীর ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে আমাদের ডিএনএ এর মাধ্যমে যাচ্ছে মূলভাবে। এছাড়াও কি আছে? ডিএনএ আরএনএ ছাড়া আমার ক্রোমোজোম আছে, জিন আছে, ডিএনএ আরএনএ, এই 4টা জিনিসের মধ্যেই আছে। এখন এই ডিএনএ আরএনএ, ক্রোমোজোম, ক্রোমাটিন, রেটিকুলাম, এটা কি? আমি যদি এটা আমার নিউক্লিয়াস চিন্তা করি, নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো সুতার মতো যেই চিকন সুতার মতো অংশগুলো থাকে, সেটাকে আমি ক্রোমাটিন জালিকা বলতেছি। এই ক্রোমাটিন জালিকাটাই যখন কোষ বিভাজনে অংশগ্রহণ করে, তখন এরকম দেখা যাচ্ছে, তাকে আমি বুঝতে পারি যাচ্ছে এখানে একটা ক্রোমোজোম আছে। কোষ বিভাজনে অংশগ্রহণ করলে এই ক্রোমাটিন জালিকাটা সংকুচিত হয়ে মোটা খাটো হয়ে ক্রোমোজোম গঠন করে। এটাই পরবর্তীতে আমার কি গঠন করে? ক্রোমাটিড গঠন করে, যেটা আমরা কোষ বিভাজনের মধ্যে দেখতে পাচ্ছি। এখন এই ক্রোমোজোমের মধ্যেই কি থাকতেছে? আমার ডিএনএ থাকতেছে। এই ডিএনএ এর মধ্যে কোড থাকে। ডিএনএ জিনিসটা আসলে কি নিয়ে গঠিত? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড, এটা কি নিয়ে গঠিত? এটার মধ্যে আমার 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা আছে। ডিঅক্সিরাইবোজ শর্করা, এটার ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ, কারণ এখানে দেখা যাচ্ছে অক্সিজেন একটা কম থাকে এক জায়গায়, ডিঅক্সিরাইবোজ শর্করা থাকতেছে। তারপর আমার কি থাকতেছে? আমার নাইট্রোজেন ক্ষারক থাকতেছে, নাইট্রোজেন যুক্ত ক্ষারক বা বেস থাকতেছে, নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেসের মধ্যে আমার কি কি আছে? পিউরিন বা পাইরিমিডিন আছে। কি কি আছে? পিউরিন থাকবে, পাইরিমিডিন থাকবে। পিউরিন পাইরিমিডিনের মধ্যেও ভাগ আছে, পাইরিমিডিন
একটা 2 চক্র বিশিষ্ট, মানে এটার গঠনে ভিন্নতা আছে, একটা 2টা চক্র থাকে আর একটাতে একটা চক্র থাকে। নাইট্রোজেন ক্ষারক থাকতেছে, রাইবোজ থাকতেছে, এছাড়া আমার এখানে কি থাকবে, আমার থাকবে ফসফেট। এগুলো মিলিত হয়ে আমার দেখা যাচ্ছে ডিএনএর মধ্যে আমরা মূলত কি পাচ্ছি, অ্যাডেনিন, গুয়ানিন, তারপর হচ্ছে গিয়ে সাইটোসিন, থাইমিন, এটা ডিএনএর মধ্যে পাচ্ছি। ডিএনএর মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো দেখা যাচ্ছে আমার নাইট্রোজেন বেসগুলো। এই নাইট্রোজেন বেসগুলো শর্করা আর হচ্ছে ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি, তারপর এএমপি এগুলো গঠন করে, এবং এগুলো দেখা যায় এরকম সর্পিলাকার সিঁড়ির মতো একটা গঠনে বিন্যস্ত হয়। একটা সুতা দেখা যাচ্ছে উপর থেকে নিচের দিকে, ধরো এটা এক প্রান্ত, এটা আরেক প্রান্ত, এটা ধরো মাথা, এটা পা, আর এই ক্ষেত্রে এই সুতাটার ক্ষেত্রে এখানে মাথা, এখানে পা, এখানে, মানে উল্টাভাবে বিন্যস্ত থাকে, একটার মাথার সাথে আরেকটার পা থাকে। এখন এই মাথা পা বলতে হয়তো অনেকে বুঝতে সমস্যা হচ্ছে। সো প্রান্তটা থাকে একটা 3 প্রাইম প্রান্ত আর একটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত। সো একটা সুতার 3 প্রাইম আর একটা সুতার 5 প্রাইমের সাথে বিন্যস্ত, অর্থাৎ অ্যান্টি প্যারালালি যায়। একটা এভাবে গেলাম, যদি এখানে একটা কলম দেখায় আর একটা কলম সামনে নিয়ে আসি, সো এভাবে থাকবে কাইন্ড অফ, দেখো এভাবে, একটার মাথা একটার পা। সো অ্যান্টি প্যারালালি যায় এবং সর্পিল আকারে বিন্যস্ত থাকে হচ্ছে আমার ডিএনএটা। সো এই ক্রোমোজোম থাকে, ডিএনএর মধ্যে আমার জিনটা থাকে, এই যে কোডগুলা, যে অ্যাডেনিনের পর গুয়ানিন, গুয়ানিনের পর কি আসলে অ্যাডেনিন বসতেছে, ধরো সবার মধ্যে কিন্তু 46টা ক্রোমোজোম আছে, কিন্তু ক্রোমোজোমের মধ্যে জিনের বিন্যাসটা আলাদা থাকতেছে। সব মানুষের মধ্যে, তোমার আমার দুজনের মধ্যেই 46টা ক্রোমোজোম আছে, কিন্তু আমার মধ্যে ডিএনএ যেভাবে বিন্যস্ত তোমার মধ্যে সেভাবে থাকবে না। আবার একই বাবা মায়ের 2 সন্তানের মধ্যেও কিন্তু সেভাবে থাকবে না। কেন? কারণ মিওসিস, কোষ বিভাজন যখন হচ্ছে তখন কিন্তু আমার ক্রসিং ওভার হচ্ছে। ক্রসিং ওভার আমি আমার কোষ বিভাজনের ক্লাসটাতে বুঝাইছিলাম। তারপরে যদি বলতে হয়, দেখা যাচ্ছে যে অংশের বিনিময় হয়, দেখা যায় হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে। এটাও কোষ বিভাজনের চ্যাপ্টারে পড়ানো হয়েছে, একটু এই ক্লাসটা দেখে আসতে পারো। সো মেইনলি হচ্ছে এখানে যেহেতু এক্সচেঞ্জ হয়, যেন দেখা যায় একই বাবা মায়েরও 2 সন্তান সেম থাকতেছে না, দেখতে একদম হুবহু সেম থাকে না, অর্থাৎ জেনেটিক বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে। এবং এই ডিএনএর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, ডিএনএর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত থাকে, সেটার থেকে পরবর্তীতে সেই কোড অনুযায়ী mRNA নামে একটা আরএনএ তৈরি হয়, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এই mRNA থেকে আমার পরবর্তীতে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। আমার দেহের যত বৈশিষ্ট্য আছে সেটা প্রোটিনের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ ডিএনএর যে কোডটা আছে, ডিএনএর মধ্যে যত বৈশিষ্ট্যের কোডগুলো থাকে, সেই বৈশিষ্ট্যের কোডগুলো mRNA-এর মাধ্যমে, কারণ আমার আরএনএ কোথায় থাকে, ডিএনএ কোথায় থাকে, নিউক্লিয়াসের মাধ্যমে থাকে। তারপর নিউক্লিয়াস থেকে mRNA তৈরি হয়, mRNA নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে আসার পর কি হচ্ছে, সাইটোপ্লাজমে আসার পর সেখানে mRNA থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এই প্রোটিনটাই দেহের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এখন বংশগতির প্রধান উপাদান কি? বংশগতির প্রধান উপাদান, এইটা এমসিকিউতে আসে। বংশগতির প্রধান উপাদান কাকে বলে? ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত থাকে সূত্রাকার ক্রোমাটিন জালিকা হিসেবে। বিজ্ঞানী স্ট্রাসবার্জার 1875 সালে, এটাও পরীক্ষায় আসে, কোন বিজ্ঞানী প্রথম দেখছিল, প্রথম ক্রোমোজোম আবিষ্কার করে। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে ক্রোমোজোমের কোষের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কি ভিন্ন হতে পারে। মানুষের ক্ষেত্রে 46, পেঁয়াজের ক্ষেত্রে 16টা, এবং প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। সকল মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টা থাকতেছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা এক এক প্রজাতির ক্ষেত্রে এক একটা নাম্বার থাকবে, কিন্তু প্রজাতির মধ্যে ওই ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব থাকবে। এখন কোষের মধ্যে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড আমরা অনেকেই বুঝি না। ডিপ্লয়েড বলতে 2 সেট ক্রোমোজোম বুঝে, এক সেট পিতা থেকে এক সেট মাতা থেকে, অর্থাৎ 46টা যে ক্রোমোজোম আছে আমাদের মানুষদের মধ্যে, তার মধ্যে 23 জোড়া, তাই না? তো 23 জোড়ার প্রতিটা জোড়ার একটা আসে বাবার থেকে, একটা আসে মায়ের থেকে। এই যে জোড়া বাঁধে না, জোড়া বাঁধে হচ্ছে মিওসিস কোষ বিভাজনের সময়। মিওসিস কোষ বিভাজনের সময় জোড়াটা বাঁধে, এবং জোড়াটা কি অনুযায়ী বাঁধে জানো? র্যান্ডমলি বাঁধে না, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বাঁধে। হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে যাদের দৈর্ঘ্য, দেন কোন জায়গায় ক্রোমোজোম আছে, সেই সময় কোন জায়গায় জিন আছে, সব কিছু সমান থাকে, সব কিছু সেম থাকে, এবং দুইটা একই বৈশিষ্ট্য নির্ধারণ করে। অর্থাৎ বাবার থেকে যে উচ্চতার জিনটা আসতেছে, মায়ের থেকে যে উচ্চতার জিন যুক্ত ক্রোমোজোমটা আসতেছে, এরা একসাথে পেয়ার হয়। বাবার থেকে সে লম্বা হওয়ার জিন পাইতে পারে, মার থেকে লম্বা বা খাটো হওয়ার জিনও পাইতে পারে। দুইজনের কাছ থেকে সে লম্বা বা খাটো যেটাই হোক না কেন, যেই দুইটা ক্রোমোজোমের মধ্যে উচ্চতার জিনটা আছে, ওরা একসাথে পেয়ার আপ করতেছে, এটাকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। খুবই সহজ করে বললাম। তো এই হোমোলোগাস ক্রোমোজোম যে এই জোড়া বাঁধতেছে, অর্থাৎ এই জোড়া বাঁধার বিষয়টা, বা জোড়া কখন বাঁধতে পারতেছে, যখন
প্রতিটা ক্রোমোজোমের দুইটা সেট আছে। দুই সেট কখন থাকতেছে? যখন এক সেট বাবার থেকে আসতেছে, এক সেট মায়ের থেকে আসতেছে। এই দুই সেট অবস্থা বা 2n অবস্থাটাকে আমরা কি বলি? 2n অবস্থাটাকে আমরা ডিপ্লয়েড বলি। এই ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে সে কী করে? হ্যাপ্লয়েড অবস্থা বা n সংখ্যক ক্রোমোজোমে যায়, সেটাকে আমরা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বা অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অবস্থাটাকে আমরা হ্যাপ্লয়েড বলতেছি। তো ক্রোমোজোমের দৈর্ঘ্য এমসিকিউতে আসে 3.5 থেকে 30 মাইক্রন। মাইক্রন এককটা মাথায় রাখবা। আর প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। আর ক্রোমোজোম সংখ্যা ইউজুয়ালি 2 থেকে 1600-র মধ্যে হতে পারে। এখন ক্রোমোজোমের কাজটা কি? ক্রোমোজোমের কাজ হচ্ছে মাতা পিতা থেকে জিন। জিন জিনিসটা কি? জিন হচ্ছে যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জীবের যত বৈশিষ্ট্য, কথা বলার ধরন, নখের আকার, চুলের রং, সব কিছু জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবং জিনটা বাবা মা থেকে, পিতামাতা থেকে বাচ্চাদের মধ্যে আসতেছে ক্রোমোজোমের মাধ্যমে, সন্তান সন্ততির মধ্যে বয়ে আসতেছে। কিভাবে আসতেছে? পিতা মাতার, তোমরা মনে করে দেখো মিওসিস কোষ বিভাজন যখন পড়ছিলা কি হয়েছিল মনে করে দেখো তো, যে দেখা যাচ্ছে যে এবং উদ্ভিদের প্রজনন বা জীবের প্রজনন যখন পড়ছো যে স্ত্রী জনন কোষ আর পুংজনন কোষ মিলিত হয়, তাহলে কি স্ত্রী জনন কোষের ক্রোমোজোম আছে, পুংজনন কোষের ক্রোমোজোম আছে, এই দুইটা মিলিত হচ্ছে। অর্থাৎ সন্তানের মধ্যে স্ত্রী জনন কোষ বা মায়ের ক্রোমোজোমও থাকে, বাবার ক্রোমোজোমও থাকে। সো এই জন্য ক্রোমোজোমের মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে আসে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন সবকিছু ক্রোমোজোম দ্বারা বাহিত হয়ে আসে। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলে। এই কোয়েশ্চেনটা তোমাদের খ নাম্বারেও আসতে পারে, গ নাম্বারেও আসতে পারে। এই প্রশ্নটা তাহলে তোমরা বুঝতে পারতেছো কিনা আবার বুঝাচ্ছি। মিওসিস কোষ বিভাজন যখন পড়ছো মনে করে দেখো কি হয়েছিল। মিওসিস কোষ বিভাজনে 2n সংখ্যক ক্রোমোজোম অবস্থা থেকে n সংখ্যক ক্রোমোজোম অবস্থায় আসছিল। কেন আসা প্রয়োজন হয়েছিল 2n থেকে n সংখ্যকে? যাতে স্ত্রী জনন কোষ যেটা আসে, স্ত্রী জনন কোষ, এই স্ত্রী জনন কোষ আর পুং জনন কোষ দুইটাই যদি আমার 2n সংখ্যক হইতো তাহলে কি সমস্যা হইতো? দুইটাই 2n সংখ্যক হলে সমস্যা হইতো এই দুইটা মিলিত হয়ে 4n সংখ্যক হয়ে যেত, তো ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা জানি প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুব থাকে। মানুষের মধ্যে 46টাই থাকবে, এই জন্য এটা হওয়া সম্ভব না। তাহলে আমার কি হতে হবে? তাহলে 2n থেকে আমার কি হতে হবে? n সংখ্যক ক্রোমোজোম অবস্থায় আসতে হবে। এই পুং জনন কোষেও 2n থেকে n সংখ্যক আসতে হবে। এরপর এই দুইটা মিলিত হয়ে 2n সংখ্যক জাইগোট গঠন করে। এই জাইগোটটাই হচ্ছে নতুন বাচ্চা বা নতুন প্রজাতির প্রথম কোষ। অর্থাৎ এই প্রজাতির মধ্যে মায়ের ক্রোমোজোম আছে, বাবার ক্রোমোজোম আছে। কারণ এই যে এনটা আছে, মায়ের এনের মধ্যে, মায়ের জনন কোষের মধ্যে হচ্ছে যে মায়ের ক্রোমোজোম আছে, বাবার জনন কোষের মধ্যে বাবার ক্রোমোজোম আছে। সো নতুন সন্তান বা নতুন ইয়ার মধ্যে বাবা মা দুইজনেরই ক্রোমোজোম আছে। বাবা মা থেকে সে এক সেট করে সে নিজের ডিপ্লয়েড অবস্থা বা জাইগোটের মধ্যে ডিপ্লয়েড অবস্থা আসতেছে। তাহলে দেখো বাবা মা থেকে সে যেহেতু ক্রোমোজোমগুলা পাচ্ছে, ক্রোমোজোমগুলা পাওয়ার কারণে কি হচ্ছে বলো তো? বাবা মা থেকে ক্রোমোজোমগুলা পাওয়ার কারণে বাবা মার বৈশিষ্ট্য ক্রোমোজোমের মাধ্যমে সন্তানের মধ্যে আসতেছে। অর্থাৎ বৈশিষ্ট্য ক্রোমোজোমের মাধ্যমে সন্তান সন্ততিতে আসতেছে। আমরা যেটা বলতেছি যে পিতা মাতার বৈশিষ্ট্য বা পিতা মাতার বৈশিষ্ট্যটা বংশানুক্রমে কিভাবে সন্তান সন্ততিতে আসতেছে? ক্রোমোজোমের মাধ্যমে আসতেছে। এই জন্যই বলা হচ্ছে এটা ভৌত ভিত্তি। তো এখন আমাদের ক্রোমোজোমের গঠনটা লাগবে। এটা এখন আমাদের কি থাকতেছে? এটা হচ্ছে আমাদের ক্রোমাটিড। এই একটা ক্রোমাটিড এবং এই একটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড। এখন এই ক্রোমাটিডের মাঝখানে যে গোল জিনিসটা, এটাকে আমরা কি বলতেছি? এই গোল জিনিসটাকে আমরা বলতেছি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারে দুইটা সিস্টার ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে। এখানে যদি আরেকটা ক্রোমাটিড থাকতো হোমোলোগাস ক্রোমোজোম, ধরো এই দুইটাই হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের দুইটা নন সিস্টার ক্রোমাটিড, ধরো এইখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এই গোলাপিটা একটা সিস্টার ক্রোমাটিড আর সবুজটা আরেকটা সিস্টার ক্রোমাটিড। গোলাপি আর সবুজ হচ্ছে সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই গোলাপিটা আর লালটা হচ্ছে একজন আরেকজনের নন সিস্টার ক্রোমাটিড। কারণ এই দুইজন হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আরেকটা ক্রোমাটিডের নন সিস্টার ক্রোমাটিড। এই দুইটা কিন্তু আমার সিস্টার ক্রোমাটিড, আবার এই দুইটাও আমার সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই দুইটা একটা আরেকটা নন সিস্টার ক্রোমাটিড। আই হোপ বুঝাতে পারছি। এখন আমাদের ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ জিনিসটা কি? ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। তাহলে একটু আগে যদি আমরা দেখি ক্রোমোজোমের মধ্যে আমরা কি বলছি? বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে? এটা দ্বিসূত্র বিশিষ্ট। আমি যখন তোমাদেরকে ছবি এঁকে দেখাইছিলাম, দেখো দুইটা সূত্র আছে,
দুইটা পেঁচানো সুতা আঁকছিলাম, দুইটা সূত্র, দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। পলি মানে কি, আমরা পলিমারাইজেশন বলছি, তার মানে নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড মিলিত হয়ে পলিমারাইজেশন আমরা পড়ছি। সো এখানে পলিনিউক্লিওটাইড মানে অনেকগুলো নিউক্লিওটাইড মিলিত হয়ে এই গঠনটা করতেছে। একটা সূত্র আরেকটা সূত্রের পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্টারি। এটাতে কি থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে। এই শর্করাটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। ডিঅক্সিরাইবোজ শর্করা, রাইবোজ শর্করার মধ্যে আরএনএর মধ্যে আমরা রাইবোজ শর্করা পাই, আরএনএর মধ্যে আমরা রাইবোজ শর্করা পাই, ডিএনএর মধ্যে ডিঅক্সিরাইবোজ পাই, কারণ এখানে একটা অক্সিজেন কম থাকে, এই জন্য এটাকে ডিঅক্সিরাইবোজ বলে। রাইবোজের চেয়ে একটা অক্সিজেন কম থাকে বলে ডিঅক্সিরাইবোজ বলে। এছাড়া নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার পাই। বেস বা ক্ষার কি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই থাইমিনটা আমাদের আরএনএতে থাকে না, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আরএনএতে কি কি থাকে জানো? আরএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। এই যে আরএনএ আর ডিএনএ এর মধ্যে ডিফারেন্সের মধ্যে একটা হচ্ছে আরএনএ হচ্ছে এক সূত্র, আরএনএ এক সূত্র, ডিএনএ দ্বিসূত্র। আরএনএ এর মধ্যে ইউরাসিল থাকে কিন্তু ডিএনএ এর মধ্যে থাইমিন থাকে। ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে, আরএনএ এর মধ্যেও অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে, কিন্তু আরএনএতে থাকে ইউরাসিল, ডিএনএতে থাকে থাইমিন। আরএনএতে থাইমিন থাকে না, আরএনএতে থাইমিন থাকে না, আরএনএতে থাইমিন নামক নাইট্রোজেন বেস থাকে না, ডিএনএতে ইউরাসিল নামক থাইমিন বেস থাকে না, ডিএনএতে ইউরাসিল নামক থাইমিন বেস থাকে না। এই জিনিসটা মাথায় রাখবা। এই যে তিনটা, আর এছাড়া কি থাকে, অজৈব ফসফেট থাকে। এই তিনটা মিলিত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। আমি তোমাদেরকে যখন প্রথমে বলছিলাম শর্করা, নাইট্রোজেন ক্ষারক আর ফসফেট, এই তিনটা মিলিত হয়ে নিউক্লিওটাইড গঠন করে একটা নিউক্লিওটাইড। এরকম অনেকগুলো নিউক্লিওটাইড মিলিত হয়ে অর্থাৎ পলিনিউক্লিওটাইড হয়ে আমার কি তৈরি করে, ডিএনএ তৈরি করে। এই যে গঠনটা, এটা কে প্রথম আবিষ্কার করে? মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক। ওয়াটসন এবং ক্রিক 1953 সালে এটা আবিষ্কার করে। সালটা কিভাবে মনে রাখবা, 1952 সালে ভাষা আন্দোলন, 1 বছর পর ওনারা আবিষ্কার করছে এটা। সো ওনারা প্রথম ডিএনএ অণুর ডাবল হেলিক্স, এই যে হেলিক্স, ডাবল হেলিক্স বলতে এই যে পেঁচানো গঠনটাকে, এটাকে ডাবল হেলিক্স গঠন বলে, বা দ্বিসূত্রী কাঠামো, দুইটা সূত্র যে আছে এটা ওনারা আবিষ্কার করে এবং এই কাজের জন্য ওনারা নোবেল পুরস্কার পায়। নাইট্রোজেন বেসগুলো দুই ধরনের, আমি তোমাদের কিন্তু বলছিলাম, পিউরিন আছে, পাইরিমিডিন আছে। অ্যাডেনিন আর গুয়ানিন, এ জি, অ্যাডেনিন এবং গুয়ানিন এরা দুইজন হচ্ছে পিউরিন ক্ষারক, পিউরিন। আর সাইটোসিন আর থাইমিন, সিটি, সিটি হচ্ছে পাইরিমিডিন। দেখো সিটি মানে কি, ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট কি আমাদের কারো ভাল লাগে বলো? ক্লাস টেস্ট আমাদের বড় কারো ভাল লাগে? সো পাইরিমিডিন নামটা অনেক বড়, ক্লাস টেস্ট অনেক বড়, অনেক ভাল লাগে না। সো এটা ভেবে মনে রাখতে পারো যে সাইটোসিন আর থাইমিন হচ্ছে পাইরিমিডিন। একটা সূত্রের অ্যাডেনিন অন্য সূত্রের থাইমিনের সাথে যুক্ত হয়। অর্থাৎ অ্যাডেনিন কার সাথে, এই যে একটা ধরো এই কমলা রঙের একটা সূত্র, আরেকটা হচ্ছে তোমার সবুজ রঙের সূত্র। সো একটা সূত্রের অ্যাডেনিন আরেকটা সূত্রের কার সাথে যুক্ত হবে? থাইমিনের সাথে যুক্ত হবে। আরেকটা সূত্রের থাইমিনের সাথে যুক্ত হবে দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। কয়টা হাইড্রোজেন বন্ধন? দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। সিমিলারলি একটা সূত্রের গুয়ানিন আরেকটা সূত্রের সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে এবং এভাবে যুক্ত হয়ে হয়ে পুরা সূত্রের গঠনটা গঠন করবে। অর্থাৎ এই বন্ধনটা সবসময় একটা পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে হবে। অর্থাৎ আমরা কি দেখতেছি যে অ্যাডেনিন গঠন করবে থাইমিনের সাথে আর গুয়ানিন বন্ধন গঠন করবে সাইটোসিনের সাথে, কিন্তু অ্যাডেনিন আর গুয়ানিন কিন্তু কখনো বন্ধন গঠন করবে না, সাইটোসিন আর থাইমিন কখনো বন্ধন গঠন করবে না। বন্ধনটা সবসময় পিউরিনের সাথে পাইরিমিডিনের হবে। পিউরিনের সাথে পাইরিমিডিনের হবে কোন ধরনের বন্ধন? হাইড্রোজেন বন্ধন। অ্যাডেনিনের সাথে থাইমিনের ডাবল বন্ড থাকবে, দুইটা হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিনের সাথে সাইটোসিনের তিনটা হাইড্রোজেন বন্ড থাকবে। একটা সূত্রের সাথে আরেক সূত্রের হবে। তো এই যে হেলিক্সের প্রতিটা ঘূর্ণন মানে এই যে এতটুকু থেকে এতটুকু, এই যে ঘুরে আসলো, এই পয়েন্ট থেকে ঘুরে যে আবার এই পয়েন্টে আসলো, প্রতিটা ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রতিটা ঘূর্ণনে 10টা নিউক্লিওটাইড থাকে। 10টা নিউক্লিওটাইডে 34টা অ্যাংস্ট্রম দূরত্ব। 10টা, এই যে এখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং এইটুকুর মধ্যে আমরা কয়টা নিউক্লিওটাইড পাচ্ছি? 10টা নিউক্লিওটাইড পাচ্ছি। তো
তাহলে 10টা নিউক্লিওটাইডের দূরত্ব, 10টা নিউক্লিওটাইডের মধ্যে ধরো এইখানের নিউক্লিওটাইড আর এইখানের নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে একটা নিউক্লিওটাইড থেকে, এই যে এখানে আমি তোমাদেরকে যখন দেখাইছিলাম যে অ্যাডেনিন আর সাইটোসিন, অ্যাডেনিন আর সাইটোসিন এই দুটার মধ্যে দূরত্ব কত, 10টার মধ্যে যদি 34 অ্যাংস্ট্রম হয়, 10টার মধ্যে 34 অ্যাংস্ট্রম, তাহলে একটার মধ্যে ডিস্টেন্স, দুইটা পাশাপাশি দুইটার মধ্যে ডিস্টেন্স কত, 34/10 অ্যাংস্ট্রম, অর্থাৎ 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আবার বলতেছি, এই যে হেলিক্স, একবার পূর্ণ ঘূর্ণনে দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, একবার পূর্ণ ঘূর্ণনে 10টা নিউক্লিওটাইড থাকে। তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমার ডিএনএর গঠন। এবার ডিএনএর মধ্যে আমরা দেখলাম যে এই দুইটা পলিনিউক্লিওটাইড সূত্র থাকে, এরা বিপরীতভাবে থাকে, অর্থাৎ একটার মাথা এইভাবে থাকলে আরেকটার মাথা এইভাবে থাকে, বিপরীতভাবে বা অ্যান্টি প্যারালালি থাকে, এবং এরা পেঁচানো সিঁড়ির মতো থাকে, পেঁচানো সিঁড়ির মতো থাকে, সিঁড়ির ধাপের মতো থাকে। এর মধ্যে ক্ষারগুলা শায়িতভাবে থাকে, ক্ষারগুলা দেখা যাচ্ছে এই বরাবর থাকতেছে, এই বরাবর শায়িতভাবে থাকতেছে, এবং প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে, শায়িতভাবে প্রধান অক্ষের সাথে লম্বভাবে। এখানে ক্ষারগুলো কি বুঝাইছে যে মেইন অ্যাক্সিস বরাবর এখানে লম্বভাবে থাকতেছে এবং একটা আরেকটার সাথে বন্ধন গঠন করতেছে। আমরা যদি একটু গঠনগুলো দেখি, এখানে ছবি অ্যাড করেছিলাম, ওয়েট, আচ্ছা আমি বই থেকে দেখাচ্ছি, ওয়েট, তোমরা যদি এখানে আসো দেখো প্রতিটা কিন্তু এই অক্ষ বরাবর থাকছে এবং একটা আরেকটার সাথে বন্ধন গঠন করতেছে। ওরা মূল অক্ষের সাথে লম্বভাবে থাকতেছে, মূল অক্ষের সাথে প্রধান অক্ষের সাথে পেঁচানো হলেও ক্ষারগুলো কিন্তু লম্বভাবে থাকতেছে এবং একটা আরেকটার সাথে বন্ধন গঠন করতেছে। এই গঠনের ছবিটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে দেখো অ্যাডেনিনের সাথে থাইমিন ডাবল বন্ড, কিন্তু গুয়ানিনের সাথে সাইটোসিনের ট্রিপল বন্ড, আর এই যে এসটা দেখতেছে এই এসটা হচ্ছে শর্করা। তো তোমরা এই ছবিটা কিন্তু প্র্যাকটিস করতে পারো পরীক্ষায় গঠন দেওয়ার জন্য। তারপর এখানে আমাদের কি বলছে যে ভিতরের দিকে নাইট্রোজেন বেসগুলো থাকে। আমি তোমাদেরকে যে জিনিসগুলো বলছি যে আদিকোষের ডিএনএ সাধারণত গোলাকার হয়ে থাকে, এদের দৈর্ঘ্য কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার হয়ে থাকে, এখানে হাজার হাজার, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে কি হচ্ছে হাজার হাজার নিউক্লিওটাইড সমন্বয়ে গঠিত হয় ডাবল হেলিক্সের সব জায়গায়। তখন দেখা যায় ব্যাস কত, ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এবং ক্রোমোজোমের, এটা হচ্ছে ক্রোমোজোমের মূল উপাদান এবং এটা হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তি। তাহলে আমরা ভৌত ভিত্তি কে ছিল, বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম, কিন্তু রাসায়নিক ভিত্তিকে, রাসায়নিক ভিত্তি ডিএনএ, এটাও কিন্তু আমাদের প্রশ্নে চলে আসে। তো ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক, যেটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি পিতামাতা থেকে এখানে নিয়ে আসতেছে, কারণ ওর মধ্যে কিন্তু কোডগুলো থাকতেছে, যে অ্যাডেনিনের পর গুয়ানিন বসতেছে না, গুয়ানিনের পর হচ্ছে আবার আরেকটা গুয়ানিন বলবে না থাইমিন বলবে, ওর মধ্যেই কিন্তু ওই কোডগুলোর মধ্যেই বৈশিষ্ট্যগুলো থাকতেছে। এই জন্য ওকে বংশগতির চারিত্রিক বৈশিষ্ট্যের, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের সরাসরি বাহক বলা হচ্ছে। এখানে দেখো গঠনগুলো দেখা আছে। আমরা যদি দেখি যে কি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে আমাদের এরকম পেঁচানো সুতার মতো থাকবে। এটা যদি আমরা কোষ বিভাজনের সময় আরো বড় করে দেখি তাহলে এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে যে পেঁচানো পেঁচানো থাকতেছে, এই পেঁচানোটাকে আরো যদি জুম করি তাহলে আমরা ডিএনএ দেখতে পাবো। ডিএনএটাকে আরো জুম করতে করতে আমরা ডিএনএর একটা সেগমেন্ট, এখানে আমার জিনটা থাকবে। আচ্ছা, আরএনএ কি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ আর ডিএনএ এর গঠনের মধ্যে ডিফারেন্স কি? এখানেও শর্করা থাকতেছে, এখানে রাইবোজ শর্করা থাকবে, তার সাথে কি থাকবে সুগার থাকবে, এটা হচ্ছে আমার সুগার বা শর্করাটা, রাইবোজ শর্করা। ক্ষারের মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল থাকবে। এছাড়া কি থাকবে? ফসফেট থাকবে। আরএনএ হচ্ছে ভাইরাস ক্রোমোজোম, আরএনএ ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায়। অর্থাৎ ভাইরাসের মধ্যেও আরএনএ ভাইরাস আছে, ডিএনএ ভাইরাস আছে। যেগুলো আরএনএ ভাইরাস ওদের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যাবে, কিন্তু কিছু কিছু ভাইরাস যেমন হচ্ছে টিএমভি এগুলাতে ডিএনএ অনুপস্থিত থাকে। অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত ওদের মধ্যে তুমি আরএনএ পাবা না। ভাইরাসের এটা একটা বৈশিষ্ট্য যে ভাইরাসের মধ্যে একই সাথে ডিএনএ আরএনএ থাকে না, বা যেই ভাইরাসের মাধ্যমে আরএনএ পাবো ওটার মধ্যে ডিএনএ পাবা না, যেটার মধ্যে ডিএনএ পাবো ওটার মধ্যে আরএনএ পাবা না। যেমন টোবাকো মোজাইক ভাইরাস, এটা একটা কি ভাইরাস, এটার মধ্যে ডিএনএ পাবা না, আরএনএ পাবা। ওদের বংশগতি উপাদান হিসেবে আরএনএই কাজ করে থাকে।
আচ্ছা, তো জীবের যত দৃশ্যমান এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য আছে এগুলার একক, সকল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী একক হচ্ছে জিন। এই সংজ্ঞাটা একদম মাথায় ফিক্স করে নাও যে জীবের যত দৃশ্যমান বা অদৃশ্যমান বৈশিষ্ট্য আছে সকল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী একক হচ্ছে জিন। জিন হচ্ছে কি, কোথায় থাকে, এর অবস্থানটা কোথায়, ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোমের যেই জায়গায় বা যেই স্থানে জিন অবস্থান করে সেটাকে লোকাস বলে। তোমাদেরকে আমি হোমোলোগাস ক্রোমোজোমের কথা বলছিলাম না, হোমোলোগাস একটা বাবার থেকে আসতেছে একটা মায়ের থেকে আসতেছে। হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে কি হয় জানো, হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে লোকাসটাও সেম থাকে, যে একটা মানে ধরো দুইটাই হচ্ছে উচ্চতার জন্য, তাহলে এইটার উচ্চতার জিন এখানে থাকলে এইটারও উচ্চতার জিন এখানে থাকবে, অর্থাৎ লোকাসটা পর্যন্ত সেম থাকে, যে জিনের অবস্থানটাও দুইটা ক্রোমোজোমে সেম জায়গায় থাকে। সো আমরা কি দেখবো, যে লোকাস কি, যে ক্রোমোজোমের যেই জায়গায় জিনটা অবস্থান করতেছে। সাধারণত একটা বৈশিষ্ট্যের জন্য একটা জিন থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটা বৈশিষ্ট্য করে, বা একটা জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। তো দেখা গেছে বিভিন্ন গবেষণার মাধ্যমে জিন বংশগতির নিয়ন্ত্রক, এই কোয়েশ্চেনটা এটা কিন্তু তোমরা উদ্দীপকে পেতে পারো বা এমসিকিউতে পেতে পারো, যে বংশগতির নিয়ন্ত্রককে জিন। প্রজনন থেকে প্রজন্মে, একটা প্রজননের মাধ্যমে কি হচ্ছে, প্রজননের মাধ্যমে একটা বংশ থেকে আরেক বংশ, মানে পিতামাতা থেকে, ধরো তোমার দাদা দাদু থেকে তোমার আব্বুর মধ্যে, তোমার আব্বু আম্মু থেকে তোমার মধ্যে কি হচ্ছে, ডিএনএ নিজের হুবহু প্রতিলিপি তৈরি করতে পারে, অর্থাৎ ডিএনএ একদম রেপ্লিকেট করতে পারে। তোমার যে সেল ডিভিশন হয় না, এই যে তুমি ছোট একটা বাচ্চা ছিলে এখন এত বড় হয়ে গেছো, তোমার যখন মাইটোসিস সেল ডিভিশন হয়, মনে করে দেখো কোষ বিভাজনের সময় বলছিলাম, কোষ বিভাজনের আগে কোষের প্রস্তুতিমূলক একটা অবস্থা আছে, ওইটাকে আমরা বলি ইন্টারফেজ। ওই ইন্টারফেজের মধ্যে ডিএনএর অনুলিপন হয় বা রেপ্লিকেশন হয়। সো দেখা যায় যে, কারণ ক্রোমোজোম যখন তোমার ডাবল হচ্ছে, তুমি মনে করে দেখো মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, 46টা ক্রোমোজোম থেকে 46টা ক্রোমোজোম, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম থেকে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে যখন ক্রোমোজোম তুমি আরো 46টা পাচ্ছ, এই যে 2n থেকে যখন তুমি 2n বিশিষ্ট আরো দুইটা পাচ্ছ, তার মানে কি এখানে ডিএনএও তো তোমার ডাবল হইতে হচ্ছে, অর্থাৎ ডিএনএর অনুলিপন হতে হচ্ছে। ডিএনএ নিজের মানে রূপ সৃষ্টি করতে পারে বা অনুলিপন করতে পারে। ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেত অনুলিপন নিয়ে আরএনএ আসে, অর্থাৎ ডিএনএ থেকে কি হইতে পারে, ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টি হইতে পারে বা মেসেঞ্জার আরএনএ সৃষ্টি হইতে পারে। এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন অর্থাৎ ডিএনএর কোড অনুযায়ী, ডিএনএর মধ্যে কোড যেই আছে, ধরো অ্যাডিনিনের পর, ধরো এই হচ্ছে আমার একটা সূত্রক, এটার মধ্যে অ্যাডিনিনের পর গুয়ানিন, গুয়ানিনের পর আবার গুয়ানিন, গুয়ানিনের পর আবার গুয়ানিন, এরপর সাইটোসিন, এরপর আবার সাইটোসিন, এরপর থাইমিন। এই যে কোডটা আছে আমার বডির মধ্যে এইভাবে থাকলে তোমার বডির মধ্যে অন্যভাবেও থাকতে পারে। এই কোড অনুযায়ী আমার এমআরএনএ তৈরি হয় বা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। এই মেসেঞ্জার আরএনএ থেকে তারপর কি তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সাইটোপ্লাজমের মধ্যে, প্রোটিন তৈরি হয় সাইটোপ্লাজমের মধ্যে, যেটাতে আমার রাইবোজোম সহযোগিতা করে, রাইবোজোম নামক অঙ্গাণুটা সহযোগিতা করে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, এটাকে আমরা ট্রান্সলেশন বলি। এটাকে আমরা কি বলি, ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন বলি। সো ওই সংকেত অনুসারে প্রোটিন তৈরি করে, এই জিনিসটাই বলছে। ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন হইতে পারে, তারপর আবার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হইতে পারে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। সুকেন্দ্রিক কোষের সেই প্রথম কোথায় যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়। সুকেন্দ্রিক কোষ মানে কি, ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা জানি সকল অঙ্গাণু আছে, তো তখন ওরা কোথায় যায়, আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, তারপর সেখান থেকে গলজি বডিতে যায়। কোথায় যায়, গলজি বডিতে প্যাকেজ হয়। প্যাকেজ হওয়ার পর সেটা কোথায় যায়, গলজি বডির ভেসিকেলের মধ্যে নানাবিধ পরিবর্তন হয়, এরপর সে বিভিন্ন জায়গায় চলে যায়। আর প্রাককেন্দ্রিক বা মানে প্রোক্যারিওটিক সেল, যেটা প্রোক্যারিওটিক সেল অবশ্য সরাসরি প্রোটিনগুলো নিজের জায়গায় চলে যায়। প্রোটিনগুলাই মেইনলি প্রাণ রাসায়নিক বিক্রিয়াগুলোতে গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তোমার যত বৈশিষ্ট্য আছে, তোমার বডির মধ্যে যত বিক্রিয়া আছে সবগুলো কিন্তু তখন প্রোটিন দিয়েই নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো আমরা জীবের গঠনে কি চেঞ্জগুলো দেখতে পারি, যে কোনো জীবের গঠন থেকে আচরণ পর্যন্ত সব কিছুই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার প্রোটিন দ্বারা বা এই জিন দ্বারাই মূলত নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো আমরা কি দেখলাম, কি ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিনই পরবর্তীতে বৈশিষ্ট্য হিসেবে বহিঃপ্রকাশ করে। আচ্ছা, বিভিন্ন জীবের মধ্যে এই জিনের সংখ্যা কিন্তু একরকম না, তবে দেখা যায় একই প্রকৃতির জীবে তোমার আমার মধ্যে হয়তো রাউন্ড অ্যাবাউট সেম অ্যামাউন্টের জিন আছে। সো ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে। একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারে। অর্থাৎ এই জিনিসটার মানে কি বুঝায়, আবার পড়ো, একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারে। অর্থাৎ মটরশুঁটির
উচ্চতার নির্ধারিত লম্বা সংস্করণটা হলো বড় হাতের টি আর খাটো সংস্করণটা হচ্ছে ছোট হাতের টি। অর্থাৎ বুঝাচ্ছে যদিও তোমার এরকম হতে পারে যে একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপে প্রকাশ করে। যে ধরো বড় হাতের জিন, ধরো তুমি তোমার বাবার থেকে বড় হাতের, তুমি বাবার থেকে লম্বা হওয়ার জিন পাইছো, মার থেকে হচ্ছে খাটো হওয়ার জিন পাইছো, তাহলে তোমার মধ্যে কিন্তু লম্বা আর খাটো দুইটা হওয়ারই জিন আছে, কিন্তু তাহলে তোমার মধ্যে প্রকাশিত হবে কোনটা? প্রকাশিত হবে কি? এখানে বলছে যে দেখা যেতে পারে একই টাইপের জিন আছে কিন্তু প্রকাশটা ভিন্ন হচ্ছে। কি প্রকাশ হচ্ছে? লম্বা খাটো দুইটারই জিন আছে, তুমি লম্বা হচ্ছ। আবার তোমার মধ্যে লম্বা হওয়ারও জিন আছে, দুই বাবা মা দুজনের কাছ থেকে তুমি লম্বা হওয়ার জিন পেছো, তুমি লম্বা হচ্ছ। তাহলে দুইজন মানুষই কিন্তু লম্বা, এখানে উপরের জন্য লম্বা নিচের জন্য লম্বা। একজনের মধ্যে কি হচ্ছে? একজনের মধ্যে একটা লম্বা হওয়ার জিন একটা খাটো হওয়ার জিন ছিল, কিন্তু লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে। আর আরেকজনের মধ্যে দুইটাই লম্বা হওয়ার জিন ছিল। তাহলে এটাই বুঝাচ্ছে যে জিন এক এক রকম ভাবে থাকলেও বৈশিষ্ট্যটা মানে মানুষ ভেদে ডিফারেন্ট ভাবে হতে পারে, কারণ ওই যে এখানেও কিন্তু জেনেটিক্সটা ডিফারেন্ট ছিল। এটাকে মূলত যেটা প্রকাশিত হয় সেটাকে আমরা বলি ফিনোটাইপ, সেটাকে বলি ফিনোটাইপ, যেটা দেখতে পাচ্ছ যে আসলে মানুষটা লম্বা। আর যেটা গঠনটা, জিন যেটা গঠন থাকে সেটাকে জিনোটাইপ বলে, যে জিনের গঠনটা কিরকম। এখানে যেমন এখানে হচ্ছে লম্বা হওয়ার জিনও আছে আবার খাটো হওয়ার জিনও আছে, কিন্তু লম্বা হওয়ার জিনের প্রভাবটা বেশি, সেজন্য সে প্রকট হয়েছে, যে প্রকাশিত হচ্ছে, যে প্রকট থাকতেছে তাকে আমরা বলছি প্রকট জিন। প্রকট জিন প্রচ্ছন্ন জিন নিয়েও বেশ কিছু ব্যাপার আছে, যে দেখা যাচ্ছে যে বড় হওয়ার জিন লম্বা হওয়ার জিনটা এখানে প্রকট থাকতেছে, আর এটার সাপেক্ষে খাটো হওয়ার জিনটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। সো দেখা যায় কোনো জীবের দুইটা সংস্করণই প্রচ্ছন্ন, তখন প্রচ্ছন্ন জীবটা যে কোনো একটা জিনের লম্বা হওয়ার জিন, এখন একটা মটরশুঁটির ক্ষেত্রে ধরো দুইটাই খাটো হওয়ার জিন, তাহলে সে খাটো হচ্ছে। অর্থাৎ এরকম যখন ভিন্ন ধরনের বিষয় থাকতেছে, তোমার হচ্ছে লম্বা হওয়ার জিনও আছে খাটো হওয়ার জিনও আছে, এরকম দুইটা জীবের মধ্যে যখন ক্রস করানো হয়, প্রজনন করানো হয়, তখন প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে আমরা বলতেছি প্রকট বৈশিষ্ট্য। ধরো আমার কাছে একটা লম্বা মটরশুঁটি গাছ আছে, তো লম্বা মটরশুঁটি গাছ বোঝানোর জন্য সে দুইটাই হচ্ছে লম্বা হওয়ার জিন আছে, আর একটা খাটো মটরশুঁটি গাছ আছে, এটার মধ্যে দুইটাই খাটো হওয়ার জিন। তো গ্যামেট তৈরি হইলো, একটার মধ্যে লম্বা হওয়ার জিন, এটার মধ্যে লম্বা হওয়ার জিন, মধ্যে খাটো হওয়ার জিন, এর মধ্যে খাটো হওয়ার জিন। এখন এই দুইটার মধ্যে ক্রস হবে। এবার দেখো এই দুইটার আমরা সবগুলোর মধ্যে ক্রস করব। এখন এখানে আবার ভুলে অনেকে যে জিনিসটা করে ফেলে, এই দুইটার মধ্যে কিন্তু হবে না, এই দুইটাই কিন্তু মায়ের, এই দুইটা কিন্তু বাবার, এই দুইটার মধ্যে না, ক্রস হবে হচ্ছে কোথায়? ক্রস হচ্ছে আমার এদের সাথে, এদের সাথে এদের ক্রস হবে, এদের সাথে এদের ক্রস হবে। তাহলে কি হচ্ছে দেখো, সবগুলোর মধ্যে কি পাচ্ছি আমরা? একটা লম্বা হওয়ার জিন একটা খাটো হওয়ার জিন। প্রথম বংশধরে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ হয়, বিজ্ঞানীরা অনেকবার গবেষণা করে, গ্রেগর জোহান নামে একজন বিজ্ঞানী আছে, গ্রেগর জোহান মেন্ডেল, উনি দেখছে প্রথম বংশধর সবাই লম্বা হচ্ছে, অর্থাৎ লম্বা হওয়ার জিনটা প্রকাশিত হচ্ছে। এইটাকে আমরা কি বলতেছি? এই লম্বা হওয়ার জিনটাকে এই জন্য প্রকট বলতেছি, ওকে প্রকট বলতেছি। আর ওর সাপেক্ষে খাটো হওয়ার জিনটাকে আমরা কি বলতেছি? প্রচ্ছন্ন বলতেছি, প্রচ্ছন্ন বলতেছি। তাহলে কি খাটো হওয়ার জিনটা কখনো প্রকাশিত হবে না? হবে। ধরো এই যে এরপরে যখন পরবর্তী প্রজন্মে যখন এদের মধ্যে ক্রস হবে, তখন কি হয় দেখো, তখন একটা গ্যামিটে লম্বা হওয়ার জিন, আরেকটা গ্যামিটে খাটো হওয়ার জিন, আরেকটা গ্যামিটে লম্বা হওয়ার জিন, আরেকটা গ্যামিটে খাটো হওয়ার জিন। এবার আমাদের এই দুইটার মধ্যে যখন ক্রস হবে, তখন দেখো কি হচ্ছে, একটা একটা জীব পুরা দুইটাই লম্বা হওয়ার জিন পাইছে, আরেকটা কি পাচ্ছে? আরেকটা লম্বা আর খাটো, তাহলে এই দুইটাই কিন্তু লম্বা হচ্ছে কারণ প্রকট বৈশিষ্ট্য আছে। এবার আরেকটা হচ্ছে এন্ড লাস্টেরটা দুইটাই খাটো হওয়ার জিন। তাহলে দেখো এইটার মধ্যে দুইটাই লম্বা হওয়ার জিন থাকতেছে, সো ও লম্বা হবে। এটার মধ্যে লম্বার খাটো দুইটা হওয়ারই জিন থাকতেছে, কিন্তু লম্বা হওয়ার জিনটা প্রকট দেখে ও লম্বা হবে। এটার মধ্যে লম্বার খাটো হওয়ার দুইটারই জিন থাকতেছে, বাট লম্বা হওয়ার জিনটা প্রকট দেখে ও লম্বা হবে। কিন্তু এখানে দুইটাই খাটো হওয়ার জিন আছে, সো খাটো হবে। সো এখানে তাহলে কি হচ্ছে দেখো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কখন প্রকাশ পাচ্ছে? যখন দুইজনই থাকতেছে, দুইজনের মধ্যেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা পারতেছে। সো সেকেন্ড প্রজন্মে কি হচ্ছে? সেকেন্ড প্রজন্মে দেখো তিনটা লম্বা একটা খাটো, সো ওই অনুযায়ী বৈশিষ্ট্য কত হয়? 3:1 হয়, 3:1। এই জিনিসটা তোমাদের পরীক্ষায় আসে, যে
যে কত অনুপাতটা 3:1 হয়, যে একই জিনের বিভিন্ন সংস্করণ সেই জিনের অ্যালিল বলা হয়। একই জিনের বিভিন্ন সংস্করণকে, অর্থাৎ লম্বা হওয়ার দুইটা জিনকে, লম্বা হওয়ার বড় হাতের টি আর ছোট হাতের টি, যে একটা লম্বা হওয়ার জিন আর একটা খাটো হওয়ার জিন, দুইটা কিন্তু উচ্চতা, একজনকে আরেকজনের অ্যালিল বলে। এটা সেম হইতে পারে আবার ডিফারেন্ট হইতে পারে। সেম হলে হোমো আর ডিফারেন্ট হলে হেটারো। হোমো কিন্তু সবসময় সেম বুঝে আর হেটারো মানে ডিফারেন্ট বুঝে। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আবার একটু আমার রেকর্ড করা লাগতেছে এই পার্টে অডিওতে একটু সমস্যা হয়েছিল, যে কারণে গতকালকে আমি যে অংশটুকু রেকর্ড করছি বা তার বাকিটা এখন রেকর্ড করতেছি। তো এখন জিন নিয়ে তো আমরা পড়লাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল 1866 সালে সে কী করছে, 1866 সালে মটরশুঁটির বংশগতির সে কী করছে, মটরশুঁটি নিয়ে গবেষণা করছে যে বংশগতির ক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলো আসে এটা কীভাবে আসে। এবং সে গবেষণা করে দেখছে যে একটা ফ্যাক্টরের কথা সে মেনশন করে, যে এই ফ্যাক্টরের মাধ্যমে এই জিনিসটা, মানে সে বলে যে এরকম একটা জিনিস আছে যে এই জিনিসটা দিয়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়। তো সেই জিনিসটাকে উনি ফ্যাক্টর নামকরণ করে। পরবর্তীতে দেখা গেছে উনি যে ফ্যাক্টরটার কথা বলছিলেন সেটাই পরবর্তীতে আমরা জিন নামকরণ করছি, বা উনি জিনের কথাটাই বলছিল। এই জন্য বংশগতিবিদ্যার জনক হিসেবে গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয়ে থাকে। তো উনি মটরশুঁটি গাছ নিয়ে অনেক বছর গবেষণা করতে 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 তারপর গিয়ে উনি কিছু সূত্র আবিষ্কার করেন। উনি সূত্র ঠিক আবিষ্কার করেন, উনি বের করছিলেন। এটা তোমরা যখন এইচএসসিতে যাবা 11 নম্বর চ্যাপ্টারে আরও ডিটেলসে পড়বা, যে উনি হচ্ছে মটরশুঁটি গাছ নিয়ে বেশ অনেকগুলো প্রজাতিতে এরকম করে। উনি কী করছে, যে একটা ধরো লম্বা মটরশুঁটি গাছ নিছে, লম্বা মটরশুঁটি গাছের পরাগরেণুটা খাটো মটরশুঁটি গাছের গর্ভমুণ্ডে রেখে দিচ্ছে। এখন লম্বা বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য, এটা এরকম না উনি বের করছে, মানে এটা এরকমই পুরো লম্বা। উনি অনেকবার গবেষণা করতে করতে দেখছে যে প্রতিবার যখন উনি এরকম একটা লম্বা পরাগরেণু হচ্ছে গিয়ে গর্ভমুণ্ডে রাখতেছে, তখন হচ্ছে প্রথম প্রজাতিতে সবাই হচ্ছে লম্বা হয়। এর পরের প্রজাতিতে স্বপরাগায়ন যখন উনি করতেছিল, স্বপরাগায়ন মানে একই ফুলের গর্ভমুণ্ডে আবার যখন রাখতেছে, তখন দেখা যাচ্ছে তিনটা বা 3 ভাগ হচ্ছে গিয়ে লম্বা হচ্ছে, 1 ভাগ খাটো হচ্ছে। তো উনি এই গবেষণা করে, উনি যখন বেঁচে ছিল তখন এই গবেষণার কিছুই আবিষ্কৃত, মানে কিছুই আসলে উনি ওটার স্বীকৃতি পান নাই। পরবর্তীতে উনি মারা যাওয়ার অনেক দিন পর 3টা ভিন্ন বিজ্ঞানী 3টা ভিন্ন দেশ থেকে এই সেম জিনিস আবিষ্কার করে। পরে ওনারা দেখতে পাচ্ছে আসলে তো এটা অলরেডি গ্রেগর জোহান মেন্ডেল করে গেছে। তো এরপর উনি মারা যাওয়ার অনেক বছর পর এটা হচ্ছে আসলে ওই বিয়াটা পায় আর কি। তো এরপর গ্রেগর জোহান মেন্ডেল যে কাজগুলো বলছে এগুলো এখানে লেখা আছে। এখন ডিএনএ অনুলিপনের বিষয়টা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই, যে ডিএনএ আমি তোমাদেরকে ইন্টারফেসের কথা বলছিলাম, মাইটোসিসে ইন্টারফেস হয়। সো ওখানে একটা জিনিস কি হয়, তো ডিএনএ তো ধরো ক্রোমোজোম যেহেতু তোমার কি হচ্ছে 2n থেকে 2n সংখ্যক থেকে 2টা 2n সংখ্যক হচ্ছে, তাহলে বলো তো কি হচ্ছে, তাহলে মূল যেই জিনিসটা আসলে এখানে হইতেছে সেটা হচ্ছে যে ক্রোমোজোম। তো তাহলে আমার কি করতে হচ্ছে, এখানে যদি 46টা থাকে, এখন নতুন করে আরও 46টা হইতে হলে টোটাল কত, এখানেও 46, এখানে নতুন 2টা কোষ, এগুলোতে 46টা, টোটাল 92টা। তাহলে আরও প্রতিটা ক্রোমোজোমের নিজস্ব একটা প্রতিলিপ বা একটা তৈরি হতে হচ্ছে। সো ইন্টারফেস আসলে ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন হয়। তো রেপ্লিকেশনের প্রক্রিয়াটা আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো এইটা হচ্ছে একটা ডিএনএ, ধরো এখন নতুন যে ডিএনএ 2টা তৈরি হবে, এগুলো কিভাবে তৈরি হবে জানো, ধরো এইটা একটা, এটা হচ্ছে আগেরটা, ঠিক আছে, এটা মাদার ডিএনএ ধরতে পারো। মাদার ডিএনএর কি তৈরি হচ্ছে, এখানে মাদার ডিএনএর কমপ্লিমেন্ট আরেকটা তৈরি হচ্ছে। এরপর আমার আরেকটা হলুদ, এটার পরিপূরক এদিকে তৈরি হচ্ছে। তাহলে নতুন যে 2টা ডিএনএ তৈরি হইতেছে, ডিএনএ 2টার মধ্যে মাদার ডিএনএর একটা স্ট্র্যান্ড বা একটা সূত্র থাকতেছে, নতুন একটা কমপ্লিমেন্টারি সূত্র তৈরি হইতেছে। এখন সূত্র বলতে এখানে কি, ধরো এখানে এ ছিল, তারপর এই যে এখানে ধরো এ ছিল ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, তারপর জি ট্রিপল বন্ড সি, তারপর সি ট্রিপল বন্ড জি, দেন এরকম করেছিল। তাহলে এখানেও এ জি জি সি থাকতেছে। তারপর ধরো এখানে কি থাকবে, তাহলে টি সি সি জি, টি সি সি জি। তাহলে এখানে কি হবে, এইটার প্রতিরূপটা সৃষ্টি হবে। এর সাথে কি বসবে, এর সাথে টি বসবে, জি এর সাথে সি বসবে, জি এর সাথে সি বসবে। তো এই জিনিসটা তখন তার কি হবে, আরেকটা করে সূত্র তৈরি হচ্ছে। এটাকে অর্ধ রক্ষণশীল পদ্ধতি বলে। তো এরকম ডিএনএ অনুলিপনে তোমরা যখন এইচএসসিতে যাবা, তখন ফার্স্ট চ্যাপ্টারে দেখবা 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে গিয়ে অর্ধ রক্ষণশীল পদ্ধতি, একটা রক্ষণশীল পদ্ধতি, আরেকটা হচ্ছে এই 2টা বাদ দিয়ে। সো রক্ষণশীল মানে হচ্ছে গিয়ে দেখা যায় তো কি, রক্ষণশীলে বলা হয়েছিল যে হলুদ 2টা একসাথে থাকবে,
গোলাপি আর লালটা একসাথে হবে। পরবর্তীতে দেখা গেছে আসলে এরকম হয় না, নতুন যে দুইটা ডিএনএ তৈরি হয় দুইটার মধ্যে আদি ডিএনএ বা মাদার যে ডিএনএ ওইটার একটা করে সূত্রক থাকে, যেমন এখানে একটা হলুদ আছে এখানে একটা হলুদ আছে, সাথে একটা পরিপূরক তৈরি হচ্ছে বা কমপ্লিমেন্টারি সূত্র তৈরি হতেছে। এটাকে অর্ধরক্ষণশীল পদ্ধতি বলে। এটা বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1956 সালে এটার প্রস্তাবনা দেন। এটা এখানে এই পুরা প্রক্রিয়াটা ডিএনএ রেপ্লিকেশন তোমরা এইচএসসি থেকে ইন ডিটেইলস পড়বা, এই জন্য এখানে এটাতে আমি আর যাচ্ছি না। এবার ডিএনএ টেস্ট, তোমরা যারা সিআইডি বা এরকম বিভিন্ন জিনিসপত্র দেখছো, ডিএনএ টেস্টের একটা বিষয় আসে। ডিএনএ টেস্টের মাধ্যমে মূলত যেটা করা হয়, ধরো অনেক ক্ষেত্রেই করা হয়, ফরেন্সিক কেসে ধরা হয়, ধরো কারো আইডেন্টিটি বের করার জন্য, কোনো একটা ক্রাইম হয়েছে ওই ক্ষেত্রে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে কারো পরিচয় পাওয়া যাচ্ছে না, ওই সময় ডিএনএ টেস্টিং করা হয়। সেটার ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞান, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, ঔষধ শিল্প সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। এবং ডিএনএ টেস্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এটা একটা বিজ্ঞান ভিত্তিক ব্যবহারিক প্রক্রিয়া, যেটাকে আমরা ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংও বলা হতে পারে। এটার মাধ্যমে ডিএনএ টাইপিং করা হয়, ডিএনএ টেস্টিং করা হয়। তো এখানে দেখা যাচ্ছে কোনো একটা ব্যক্তির দাঁত, হাড়, চুল, রক্ত এগুলো দিয়ে তার বিভিন্ন জৈবিক নমুনা ব্যবহার করে তার আইডেন্টিটিটাকে ভেরিফাই করা হচ্ছে। সো এইগুলোই বলছে। এখন এখানে দেখা যাচ্ছে ডিএনএর ছোট ছোট অংশ তৈরি হয়। তো দেখা যাচ্ছে কি, আমরা দেখলাম যে কোনো একটা অপরাধ স্থল থেকে এমন একটা কাছ থেকে, ধরো অপরাধ যেখানে ক্রাইম হয়েছে ওখানে একটা ফিঙ্গারপ্রিন্ট রয়ে গেছে, তোমরা যারা দেখছো সিআইডি দেখছো যে ফিঙ্গারপ্রিন্ট রয়ে গেছে, ওই ফিঙ্গারপ্রিন্টটা তারপর অন্যদের সাথে ম্যাচ করে দেখা হয়। সো দেখা যায় যে যেটা পাওয়া গেছে ওই ডিএনএ নকশা, যেটা ক্রাইম সিনে পাওয়া গেছে ওই নকশার সাথে যাকে তুমি সাসপেক্ট করছো তারটা ম্যাচ করে দেখা হয়। তারপর একটা বিশেষ পদ্ধতি ইলেকট্রোফোরেসিস দ্বারা বা তোমার হচ্ছে গিয়ে অ্যাগারোস বা অ্যাক্রিলামাইড জেল এগুলো দিয়ে টুকরাগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয়, মানে আলাদা করে দৈর্ঘ্য অনুযায়ী আলাদা করে দেন ম্যাচিং করা হয়। তোমাদের এত ডিপ লেভেলে লাগবে না, বাস জাস্ট এটা বোঝার জন্য লাগতেছে। এটা আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা যখন মেডিকেলে থার্ড ইয়ারে ছিলাম ফরেন্সিক মেডিসিনে, ওখানে আমরা অনেক ডিটেলসে পড়ছিলাম। সো তোমাদের ক্ষেত্রে যেটা লাগবে যে মিনি ধর একটা ফিঙ্গারপ্রিন্ট পাইছো, একটা দাঁত পাইছো, একটা চুল পাইছো, কিছু একটা পাইছো, ওটার থেকে তখন যাদের সাথে সাসপেক্ট থাকে তাদের সাথে এটাকে ম্যাচিং করে দেখানো হয়। আচ্ছা, ডিএনএ টেস্টিং এর ওই জিনিসগুলোই বলছে যে পলিমারেজ চেইন রিয়াকশনও করা হয়। পলিমারেজ চেইন রিয়াকশন হচ্ছে কি, দেখা যায় ছোট্ট একটা অংশ পাইলে ওটাকে অনেক বড় করে দেন সারি সারি ব্যান্ড বানায় দেন ইউজ করা হয়। এটা পলিমারেজ চেইন। আরটিপিসিআর এর নাম তোমরা যারা কোভিডের সময় নিউজে শুনছো আরটিপিসিআর এর কথাটা, তখন দেখা যেত ওইটা দিয়েও কোভিড টেস্টিং করা হতো। এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেস, ওই পিসিআর এরই আরেকটা রূপ। তো পলিমারেজ চেইন রিয়াকশন, একটা মজার কাহিনী বলে, আমি যখন ফার্স্ট প্রফ দিই আমার প্রফের একটা কোয়েশ্চেন, ভাইভা টেবিলের কোয়েশ্চেন ছিল যে পিসিআর এর পূর্ণরূপ কি, পলিমারেজ চেইন রিয়াকশন। আচ্ছা, মানুষের লিঙ্গ নির্ধারণের বিষয়টা যদি বলি, যে আমাদের দেহে কয়টা 46টা ক্রোমোজোম আছে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম 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 আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। একটা জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম কোনটাকে বলতেছে? সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স আর ওয়াই। আমরা মেল ফিমেল কিভাবে নির্ধারিত হয়, ধরো যখন হচ্ছে গিয়ে জাইগোট তৈরি হয়, তখন জাইগোট তৈরির ক্ষেত্রে যেটা হয়, বাবার মধ্যে এক্স এক্স ওয়াই দুইটা ক্রোমোজোম থাকে আর মায়ের মধ্যে এক্স এক্স ক্রোমোজোম থাকে। সো তখন দেখা যায় সে যখন এই 46টা লাস্টের জোড়ার সময় সে যদি বাবার থেকে কোনো একটা সন্তান যদি বাবার থেকে ওয়াই ক্রোমোজোম পায়, মার থেকে কিন্তু সে সব ক্ষেত্রেই এক্স ক্রোমোজোম পাবে, মায়ের কাছ থেকে সবসময় এক্স ক্রোমোজোম পাবে। মেয়েদের মধ্যে শুধুমাত্র এক্স ক্রোমোজোমটাই থাকে। সো যখন মায়ের থেকে এক্স ক্রোমোজোম পাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, মায়ের কাছ থেকে সবসময় এক্স ক্রোমোজোম পাবে, কিন্তু সে যদি বাবার কাছ থেকে এক্স ক্রোমোজোম পায় সেটা কি হবে, মার থেকে তো সবসময় এক্স পাচ্ছে, এখন বাবার থেকে সে যদি এক্স ক্রোমোজোম পায় তাহলে সেটা হবে ডটার, সেই সন্তানটা হবে কন্যা সন্তান। আর যদি এমন হয় যে ধরো মায়ের কাছ থেকে অ্যাজ আই স্যাড প্রতিবারই কিন্তু সে এক্স ক্রোমোজোম পাচ্ছে, কিন্তু সে যদি বাবার কাছ থেকে সে যদি ওয়াই ক্রোমোজোম পায় তাহলে সেটা কি হবে, ছেলে সন্তান হবে। সো এই যে লিঙ্গ নির্ধারণ, তোমাদের লিঙ্গ নির্ধারণে বিভিন্ন প্রশ্ন আসে যে আসলে ধরো উদ্দীপক এরকম দেখাইছে যে আসলে কন্যা সন্তান তৈরি হয়েছে, তারপর ওখানে কেউ একজন মেয়েটাকে ব্লেম দিছে বা এরকম কিছু একটা হয়েছে, এরকম কিছু উদ্দীপক আছে, আমি টেস্ট পেপারও দেখছি। তো আসলে তখন বলতে হয় যে আসলে এটা কার মানে নির্ভরশীল কিনা বা এটা কিসের উপর ডিপেন্ডেন্ট। এটা আসলে তো মানে এটাতে এমন একটা জিনিস যেটার উপর মানুষের হাত নাই, সৃষ্টিকর্তা ওভাবে পাঠান, কিন্তু তারপরে যদি করতে হয় তাহলে তুমি কি দেখবা যে এক্স ওয়াই ক্রোমোজোমটা মানে ছেলে হওয়ার জন্য যে ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমটা ওটা কিন্তু আসলে বাবার এন্ড থেকে আসে, ওটা কিন্তু মার থেকে আসতেছে না। ছেলে হবে না মেয়ে হবে, এটা কনভেনশনাল সেন্সে অনেক সময় মেয়েটাকে বা মহিলাটাকে ব্লেম করা হয়, কিন্তু আসলে কিন্তু ছেলে হওয়ার যে ক্রোমোজোমটা ওটা কিন্তু ছেলে হবে না মেয়ে হবে ওই ডিসাইডিং ক্রোমোজোমটা কিন্তু বাবার থেকে আসে। আচ্ছা, এইটার কথা বলছে লিঙ্গ নির্ধারণের কথা।
এই জিনিসটা যেটা আমি তোমাদেরকে এখানে বললাম। এখন জেনেটিক ডিসঅর্ডার, এমন অনেক ডিসঅর্ডার আছে যেগুলো হচ্ছে গিয়ে এই যে সেক্স ক্রোমোজোম আছে, সেক্স ক্রোমোজোম দিয়ে বাহিত হয়ে থাকে। তো এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো এক্স ক্রোমোজোম দিয়ে, তো এগুলোকে এক্স লিঙ্কড ডিসঅর্ডার বলতেছি। এটাকে আমরা কি বলছি? এক্স লিঙ্কড ডিসঅর্ডার বলছি। এক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে তোমাদের বইয়ে কালার ব্লাইন্ডনেস আর থ্যালাসেমিয়া আছে। আমি তোমাদেরকে কালার ব্লাইন্ডনেস আর থ্যালাসেমিয়ার জিনিসটা দুইটা মোটামুটি সেম ইন দ্য সেন্স যে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনের ধারাটা সেম। ধরো একটা বাবাটা হচ্ছে গিয়ে স্বাভাবিক, তার মধ্যে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি নাই। আর যেহেতু এক্স লিঙ্কড, ঠিক আছে, এক্স লিঙ্কড বলতেছি। এখন পুরুষ 3 রকম হইতে পারে। ধরো এইটার ক্ষেত্রে ধরো স্বাভাবিক, সে হচ্ছে গিয়ে স্বাভাবিক, তার কোনো সমস্যা নেই। আরেকটা হতে পারে পিতা, স্বাভাবিক পিতা। আরেকটা হতে পারে বর্ণান্ধ। বর্ণান্ধ মানে কালার ব্লাইন্ডনেসের জিনটা আছে ওর মধ্যে। কালার ব্লাইন্ডনেস মানে কোনো দুইটা কালার সে ডিফারেন্সিয়েট করতে পারতেছে না। তো কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে এখন বাবার মধ্যে একটা জিন থাকলে, এক্স যেহেতু বাবার মধ্যে একটা, সো ওই একটা এক্সের মধ্যে যদি কালার ব্লাইন্ডনেসের জিনটা থাকে তাহলে কিন্তু পিতা বর্ণান্ধ হবে। অন দ্য আদার হ্যান্ড মায়ের ক্ষেত্রে যদি দেখি, মায়ের ক্ষেত্রে 3 রকমের হইতে পারে। মা হতে পারে স্বাভাবিক, এটা কি স্বাভাবিক। তারপর আরেকটা কি হতে পারে, মা আরেকটা হতে পারে বাহক। বাহক মানে একটা এক্স এর মধ্যে বর্ণান্ধতার জিন আছে, একটা এক্স জিনের মধ্যে বর্ণান্ধতার জিন আছে। তার মানে এটা যদি প্রচ্ছন্ন রোগ। প্রচ্ছন্ন রোগ বলতে কি বোঝায়? যে এটা হচ্ছে একা থাকলে, মনে করে দেখো তোমাদেরকে যখন মটরশুঁটির ওটা বুঝাইছিলাম তখন কি বড় হাতের টি আর ছোট হাতের টি ছিল। তার মানে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা ছিল খাটো হাত, মানে খাটো হওয়ার কথাটা। খাটো কখনো ছিল? যখন দুইটা সাইড থেকে, দুইটা অ্যালিলের মধ্যে আমরা যখন খাটো হওয়ার জিনটা পাচ্ছিলাম। ঠিক তেমনি এই ক্ষেত্রেও কি হবে, এই বর্ণান্ধতার জিনটা হচ্ছে প্রচ্ছন্ন অবস্থায় প্রকাশ পাচ্ছে। সো কখন হবে? যখন যখন দুইটা এক্স ক্রোমোসোমের মধ্যেই বর্ণান্ধতার জিন থাকবে, সো তখন সে বর্ণান্ধ হবে। ঠিক আছে? সো মেয়েদের ক্ষেত্রে এটার 3টা স্টেপ দেখা যায়, ছেলেদের ক্ষেত্রে এটার 2টা সিচুয়েশন দেখা যায়। এখন ধরো তোমাকে একটা সিনারিও বললো যে বাবা হচ্ছে গিয়ে ধরো বর্ণান্ধ, ঠিক আছে, বাবা বর্ণান্ধ, মা স্বাভাবিক। সেক্ষেত্রে তাহলে এখন তুমি কিভাবে কি করতে পারো? গ্যামেট কিভাবে তৈরি হতে পারে? একটা হচ্ছে একটা গ্যামেটের মধ্যে বর্ণান্ধতার জিন যাবে, একটা গ্যামেটের মধ্যে ওয়াই ক্রোমোজোম যাবে। আর মায়ের ক্ষেত্রে তো প্রতি ক্ষেত্রেই ধরো এক্স এক্স ক্রোমোজোম যাবে। ঠিক আছে, এখন আমরা এই দুইটা মিক্স করি। দেখো তাহলে এই যে মেয়েটা, এই মেয়ে যেটা হচ্ছে সে কিন্তু বাহক, সে হচ্ছে বাহক। এরপর হচ্ছে এক্স ও কিন্তু বাহক। মেয়ে দুইটাই কিন্তু তাহলে কি হচ্ছে? মেয়ে দুইটাই বাহক হচ্ছে, কারণ সে মায়ের এন্ড থেকে। তার মানে আমি বুঝতেছি যে কোনো মেয়ের বর্ণান্ধ হতে হলে তার মায়ের এন্ড থেকেও তার বর্ণান্ধতার জিনটা পেতে হবে। কারণ দেখো বাবার এন্ড থেকে সে একটা বর্ণান্ধতার জিন পাচ্ছে, যেহেতু এটা প্রচ্ছন্ন অবস্থায় প্রকাশিত হয়, তাহলে তার মায়ের কাছ থেকেও বর্ণান্ধতার জিন পেলে যখন সে শুধুমাত্র মায়ের কাছ থেকেও পাচ্ছে তখনই কিন্তু কেবলমাত্র সে বাহক হচ্ছে। আবার বলতেছি, কোনো মেয়ে কখন বর্ণান্ধ হবে? তার পিতা বর্ণান্ধ হতে হবে এবং মা আইদার বর্ণান্ধতার বাহক হতে হবে, মায়ের মধ্যে একটা বর্ণান্ধতার জিন থাকতে হবে, অথবা মাও বর্ণান্ধ হতে হবে। কারণ দেখো এখানে যদি সাপোজ মা যদি বর্ণান্ধতার বাহক হতো, তাহলে কি হতো? মা বর্ণান্ধতার বাহক হলে একটা কন্যা সন্তান বর্ণান্ধ হইতো, কারণ দুইটা এক্স জিনই তখন বর্ণান্ধতার জিন বহন করতেছে। কিন্তু আবার একটা সন্তান কিন্তু বাহক হইতো, একটা কন্যা সন্তান বাহক হইতো, একটা কন্যা সন্তান বাহক হইতো। কারণ মায়ের কিন্তু, মা যদি বাহক হয়, মায়ের কিন্তু একটা নর্মাল বা স্বাভাবিক এক্স ক্রোমোসোম আছে। ঠিক আছে, আমি আবার বলছি, কোনো কন্যা সন্তান যদি বর্ণান্ধ হতে হয় তাহলে তার পিতা বর্ণান্ধ। তার কন্যা সন্তান কখন বর্ণান্ধ হবে? কন্যা সন্তান বর্ণান্ধ হবে যখন পিতা বর্ণান্ধ, কারণ পিতার ওই একটা এক্স জিনই থাকতেছে, একটা এক্স জিনই। আর মাতা আইদার বাহক, অথবা মাতাও বর্ণান্ধ হতে হবে। এটা হচ্ছে কন্যা সন্তান কখন বর্ণান্ধ হবে। আমি জিনিসটা মুছে ফেলি যেতে এখানে এরকম না। এবার ছেলে কিন্তু স্বাভাবিক, কারণ পিতার বর্ণান্ধতার জিনটা কোথায় আছে? বর্ণান্ধতার জিনটা এক্সে আছে, তাহলে ছেলে স্বাভাবিক। আর মায়ের কাছ থেকে সে সবসময়
তাহলে ছেলে কখন বর্ণান্ধ হবে? ছেলে তখনই বর্ণান্ধ হবে, ছেলেকে আমি তখনই বর্ণান্ধ বলবো, কারণ ছেলে কখন হচ্ছে যখন বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম পাচ্ছে। ছেলে হবে যখন বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম পাচ্ছে। তো কোনো ছেলে কখন বর্ণান্ধ হবে? কোনো ছেলে বর্ণান্ধ হবে যখন পিতা বর্ণান্ধ হলো কি হলো না সেটা আসলে ম্যাটার করে না। সেটা আসলে ম্যাটার করে না, কারণ সবসময় ছেলে বর্ণান্ধতার ক্ষেত্রে কেন পিতা বর্ণান্ধ নাকি বর্ণান্ধ না এটা কেন ম্যাটার করবে না? করবে না, কারণ ছেলে কিন্তু সবসময় বাবার কাছ থেকে ওয়াই জিন পাইতেছে, এবং ওয়াই জিনের বা ওয়াই ক্রোমোজোমের মধ্যে কিন্তু বর্ণান্ধতার জিনটা থাকতে পারে না, কারণ বর্ণান্ধতার জিনটা একটা এক্স লিঙ্কড ডিজিজ আর কি, এক্স ক্রোমোজোমের মাধ্যমে যায়। সো যেহেতু ছেলে ছেলে কখন হবে? ছেলে হবে যখন ছেলে ওয়াই ক্রোমোজোম আসতেছে, ওয়াই ক্রোমোজোম সবসময় বাবার কাছ থেকে পাচ্ছে। সো বাবা বা পিতা হচ্ছে গিয়ে বর্ণান্ধ কিনা সেটা কিন্তু আসলে সেটার উপর কিন্তু ছেলের বর্ণান্ধ হওয়া নির্ভর করে না। ছেলের বর্ণান্ধ হওয়া নির্ভর করে মাতা যখন আইদার বর্ণান্ধতার বাহক হবে, যখন মাতা বাহক হবে, অথবা যখন মাতা বাহক হবে, অথবা যখন মাতা বর্ণান্ধ হবে, যখন মাতা বর্ণান্ধ হবে। অর্থাৎ এই যে বাহক দুইটা মেয়ে হইল না, ওরা যখন আবার তোমার হচ্ছে কি এদের নিজেদের যখন আবার সন্তান হবে, তখন ওদের ছেলের বর্ণান্ধ হওয়ার সুযোগ থাকবে। কারণ বাহক সুযোগ থাকবে কেন? কারণ এই মায়ের কিন্তু একটা স্বাভাবিক এক্স ক্রোমোজোম আছে। সো এমনও হতে পারে ছেলে বর্ণান্ধ হয় নাই, আবার ছেলে বর্ণান্ধ হইতে পারে। কখন তুমি শিওর হবা যে ছেলে বর্ণান্ধ হবে? যদি মা বর্ণান্ধ হয়, ছেলে অবশ্যই বর্ণান্ধ হবে। মা বর্ণান্ধ হলে ছেলে অবশ্যই বর্ণান্ধ হবে। বাবা বর্ণান্ধ হলে মেয়ে অবশ্যই বাহক হবে, মেয়ে অবশ্যই বাহক হবে। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখো, তাহলে তোমার জন্য যে কোনো জিনিস এই টপিক রিলেটেড কোয়েশ্চেন আসলে খুব সহজেই করা পসিবল। আচ্ছা, সো কালার ব্লাইন্ডনেসের বিষয়টা আমরা এখানে কি দেখতেছি যে ইউজুয়ালি এটা ছেলেদের মধ্যে বেশি কমনলি দেখা যায়। কেন ছেলেদের মধ্যে কমনলি দেখা যায়? কারণ ছেলেদের মধ্যে একটাই এক্স ক্রোমোজোম থাকে, কিন্তু আমরা মেয়েদের মধ্যে কি দেখতেছি দুইটা এক্স ক্রোমোজোম থাকে। সো দেখা যায় ছেলের মধ্যে যদি একটা বর্ণান্ধতার এক্স ক্রোমোজোম থাকে তার মানে সে বর্ণান্ধ হয়ে গেল, কিন্তু মেয়েদের মধ্যে কিন্তু সে বাহক হওয়ার একটা চান্সেস থাকতেছে আর কি। থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হচ্ছে গিয়ে রক্তের লোহিত রক্তকণিকার একটা অস্বাভাবিক অবস্থাজনিত রোগ। এই রোগে কি হয়? লোহিত রক্তকণিকার কোষগুলো নষ্ট হয়ে যায়। আমাদের দেশে প্রতি বছর 7,000 শিশু থ্যালাসেমিয়া রোগে জন্মগ্রহণ করে, এবং বর্তমানে 1 লাখ রোগী রয়েছে। এবং এদের দেখা এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার মানে কি? রিসেসিভ মানে প্রচ্ছন্ন অবস্থায়, ঠিক আছে? এটা প্রচ্ছন্ন অবস্থা, অর্থাৎ বাবা মা উভয়েরই এই রোগের বাহক বা রোগী হলে সন্তানের মধ্যে প্রকাশ পায়। বাবা মা উভয়েরই বাহক হতে হবে। সো এইটা না, এই কোয়েশ্চেনটা আসে যে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার বলতে আসলে কি বুঝো। আর এখানে কি হচ্ছে, আমাদের যে লোহিত রক্তকণিকায় দুই ধরনের প্রোটিন থাকে, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন। তো এখন দেখা যায় যে এই গ্লোবিউলিনের গঠনে সমস্যা হয়। গ্লোবিউলিন গঠনে যখন সমস্যা হয় তখন দেখা যায় আমার লোহিত রক্তকণিকাটা কি হয়? ভঙ্গুর হয়ে যায়, যেই কারণে লোহিত রক্তকণিকা খুব দ্রুত পরিমাণে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, এরকম দেখা যায়। আচ্ছা, সো বিটা থ্যালাসেমিয়া হতে পারে, আলফা থ্যালাসেমিয়ার কারণে হতে পারে, থ্যালাসেমিয়া মেজর হতে পারে। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা মা দুইজনের কাছ থেকে থ্যালাসেমিয়ার জিন পায়, আর থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন তার বাবা বা তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে। এবং দেখা যায় যে এই ধরনের মাইনর হইলে তেমন একটা উপসর্গ দেখা যায় না, বাহক হিসেবে কাজ করে। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি? জন্মের সময় দেখা যায় মায়ের পেটের মৃত্যু হতে পারে, বা মানে জন্ম হওয়ার কিছুদিন পর, মানে শিশু অবস্থায় যখন শৈশবকালেই হয়তো মারা যেতে পারে। অনেক ব্লিডিং হয়, মানে কোনো একটা জায়গায় কেটে গেলে হচ্ছে গিয়ে তোমার হয়তো ওটা জমাট বাঁধতে দেরি হয়। আর হচ্ছে গিয়ে লোহিত রক্ত কি হচ্ছে এখানে একটা, যে সাধারণত নির্দিষ্ট সময় পর পর রক্ত এবং নির্দিষ্ট সময় পর পর ওষুধ খাওয়ানো লাগে একটা রেগুলার বেসিসে। লৌহ সমৃদ্ধ ফল এবং ওষুধ খেতে হয় না কেন? কারণ দেখা যায় যে তার শরীরে জমে গেলে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করতে পারে, যকৃৎ নষ্ট হয়ে যেতে পারে। সো এই জন্য দেখা যায় একবার শুরু হলে থ্যালাসেমিয়া রোগী আসলে মানে জীবন যে লাইফ স্প্যান যেটা ওইটা একটু কমে আসে আর কি, 30 বছরের কম সম্ভাবনা থাকে। সো ইংলিশ ভার্সনে যারা আসো যে কখন হচ্ছে মাদার্স ওম্বে হতে পারে, যারা হচ্ছে গিয়ে মেজর থ্যালাসেমিয়া আক্রান্ত ওদের সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে। তারপর হচ্ছে গিয়ে ওরা ইউজুয়ালি বলা হয় আয়রন রিচ ফ্রুটস বা মেডিসিন না খেতে, কারণ আয়রন অ্যাকুমুলেশন হলে বডির বিভিন্ন অর্গানের ড্যামেজ হতে পারে। আচ্ছা আচ্ছা, সো
এবার আমাদের তাহলে আরেকটা কি আসতেছে, আমাদের হচ্ছে গিয়ে জৈব অভিব্যক্তি আসতেছে। আচ্ছা, এই পার্টটা থেকে তোমাদের খুব বেশি ডিপে আসে না, এটা তোমরা হচ্ছে জেনেটিক্সের লাস্টের চ্যাপ্টারে এইচএসে অনেক ডিপে পড়বে। এখানে মেইনলি হচ্ছে জৈব অভিব্যক্তি বলতে বোঝায় যে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী, অ্যারিস্টটল হোক বা বিভিন্ন বিজ্ঞানী, ওনারা চিন্তা করছে যে কখন বা কিভাবে জীব আসছে, এই পৃথিবীতে জীব কিভাবে আসছে। তো ওনারা প্রথমে ভাবছিল যে পৃথিবী কিভাবে আসছে, পৃথিবী অনেক উত্তপ্ত ছিল, ধীরে 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 শীতল হয়েছে, তারপর একটা শ্রেণীর জীব থেকে ধীরে ধীরে অন্য শ্রেণীর জীব আসছে। তোমরা পরিফেরা, নিডারিয়া এগুলোর কথা শুনছো, শ্রেণীবিন্যাসের কথা। তো হয়তো নিম্ন শ্রেণীর জীব থেকে ধীরে ধীরে উচ্চ শ্রেণীর জীব আসছে। এটা নিয়ে নানান বিজ্ঞানীর অভিমত ছিল। মূল কথা অভিব্যক্তি বলতে বোঝাচ্ছে যে কিভাবে জীবের এই যে চেঞ্জেস আসতেছে, কিভাবে ধরো এক শ্রেণীর জীব থেকে আরেক শ্রেণীর জীবে আসতেছে, বা এত সময় পৃথিবীতে গেছে, এই যে চেঞ্জেস হচ্ছে পরিবেশে, এই পরিবেশের চেঞ্জেসের কারণে কিভাবে জীবের উপর সেটা প্রভাব ফেলতেছে, এই জিনিসগুলো এখানে বলছে। পরবর্তীতে হচ্ছে কি জেনোফেন নামে এক বিজ্ঞানী, উনি দেখছিল কতগুলো জীবাশ্ম ফসিল আবিষ্কার করে, তিনি প্রথমে প্রমাণ করে দেখান। তিনি প্রমাণ করেন যে জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়, তবে অতীত এবং বর্তমান যুগের জীবদেহের গঠনে অনেক পরিবর্তন আছে। পরে অ্যারিস্টটল চিন্তা করছে যে এক শ্রেণীর জীব থেকে হয়তো আরেক শ্রেণীর জীব আসছে। তারপরে এটা নিয়ে নানান বিজ্ঞানীর আরও অনেক চেঞ্জেস আসছে, যে হয়তো আমরা দেখতে পারতেছি যে পরিবর্তনের সাথে কিভাবে জীবের মধ্যে পরিবর্তন আসতেছে, যে আগে এককালে মানুষ যেই ওয়েদারে থাকতো, এখনকার মানুষ কিভাবে সেটার সাথে অভিযোজন বা অ্যাডাপ্ট করতেছে, সেটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ ছিল। এই জিনিসটা এখানে বলছে। পৃথিবী তারপরে একসময় অনেক উত্তপ্ত ছিল, ধীরে 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 ঠান্ডা হতে হতে কঠিন হয়ে গেছে। তারপর বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার, তিনি প্রথম ইভলিউশনের কথাটা, ইভলিউশন শব্দটা ব্যবহার করে। তারপর বিজ্ঞানী চার্লস ডারউইনকে অভিব্যক্তির জনক বলা হয়। উনি মূলত ওই জিনিসটা বলছিলেন যে মানুষ হচ্ছে গিয়ে হয়তো বানর থেকে আসছে, এটা উনার অভিমত আর কি। তারপর হচ্ছে গিয়ে সুন্দরবনে যেসব বাঘ আবিষ্কার হচ্ছে, সবগুলোর জিন নির্ণয় করা দেখা যায়, একটা তালিকা করা হলো, যেখানে কোনো জিনের কোনো অ্যালিল কতগুলো করে আছে সেটাও হিসাব রাখা আছে। বেশ কিছু বছর পরে পরবর্তী কোনো প্রজন্মের সকল বাঘের জিন নির্ণয় করে অ্যালিল কতগুলো আছে সেটাও হিসাব করা হলো। তারপর দুইটা প্রজন্মের জিনগুলো তুলনা করা হয়েছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের জিনে অ্যালিলে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, তাহলে বলা যাবে বাঘের একটা পপুলেশনটাতে জৈব অভিব্যক্তি আসছে, মানে এমন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। ধরো আমার জিনের যে অ্যালিল আছে ওটার থেকে যদি কয়েকশো বছর পরের হচ্ছে কি মানুষের জিনের অ্যালিলগুলো একদম খুব ডিফারেন্ট থাকে, অ্যালিল বলতে কিভাবে জিন বিন্যস্ত আছে, তার মানে ওখানে একটা অভিব্যক্তি, ওখানে একটা পরিবর্তন আসছে। পরিবেশ যে বা পৃথিবী যে সময় যে পরিবর্তন হচ্ছে, এর সাথে সাথে এই পরিবর্তনটা জীবের উপর প্রভাব ফেলতেছে। এটাই মোটামুটি তোমাদের এন্ডে আসলে এত বেশি এখানে তেমন ইয়া নাই যে চিন্তা করা হতো। এখানে একটা জীবনের আবির্ভাব নিয়ে একটা এখানেও এটা একটা হাইপোথেসিস, যে একসময় চিন্তা করা হয়েছে যে বায়ুমণ্ডলে অনেক মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ছিল, এগুলো মিলিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ছিল, কিন্তু অক্সিজেন ছিল না। পরবর্তীতে এগুলো মিলিত হয়ে নিউক্লিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড গঠন করছে, নিউক্লিক অ্যাসিড গঠন করছে, এগুলো দিয়ে নিউক্লিয় প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিন থেকে ডিএনএ তৈরি হয়েছে। তো এগুলো হচ্ছে জাস্ট মানুষের মতবাদ, বিভিন্ন বিজ্ঞানী মতবাদ এমনি থেকে আসেন, ওনারা অনেক গবেষণা করছে, বাট এটা মতবাদ হিসেবে তোমাদের জাস্ট মাথায় রাখা লাগবে জানার কিউরিওসিটির জন্য। জীবনের আবির্ভাব নিয়ে এখানেও কিছু আছে প্রশ্ন, যে তোমার হচ্ছে কি নিউক্লিয় প্রোটিনের অণুগুলা পরবর্তীতে প্রতিলিপি করছে বা ডিএনএ রেপ্লিকেশন, তারপর ভাইরাস গঠন হয়েছে, প্রোটোভাইরাস গঠন হয়েছে, ব্যাকটেরিয়া গঠন হয়েছে, প্রোটোজোয়া গঠন হয়েছে। সো ওই জিনিসটাই যে হয়তো এইভাবে নিম্ন শ্রেণীর জীব থেকে ধীরে 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 উচ্চ শ্রেণীর জীব আবির্ভাব ঘটছে। এটা জাস্ট একটা মতবাদ, বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ আর কি। তারপর বিজ্ঞানী ডারউইন কি ভাবছিলেন, ডারউইন ভাবছিলেন যে হয়তো বিজ্ঞানী ডারউইন ভাবছিলেন যে উনি প্রথম হচ্ছে গিয়ে প্রাকৃতিক নির্বাচন দ্বারা প্রজাতির উদ্ভব বা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন 1837 সালে এই বইটা ইয়া করেন, এবং পরবর্তীতে আলফ্রেড রাসেলও এটাতে ওনার ইনপুটটা দেন। তো মূলত ওনারা এটা চিন্তা করছেন যে পরিবেশ শেষমেশ কে টিকে থাকতে পারে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নামে একটা জিনিস আছে, যে এই যে পরিবেশ পরিবর্তন হচ্ছে, কে টিকে থাকতে পারে, যে পরিবেশের এত পরিবর্তনের মধ্যেও নিজেকে পরিবর্তন করে ওই অনুযায়ী অভিযোজন করতে পারে আর কি। তো মূলত এটাই তোমাদের ইয়া ছিল। অ্যান্ড এখানে লাস্টে আরও কিছু জিনিসপত্র আছে, এটা মূলত হচ্ছে যে তোমাদের রিডিংয়ের জন্য খুব বেশি হচ্ছে, তোমাদের সিকিউর জন্য তো এমন একটা ইম্পর্টেন্ট না। তো এটা নিয়েও তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, অ্যান্ড আইল সি ইউ গাইস নেক্সট টাইম।